চক্রতি বাবু, ও চক্রতি বাবু, বাসায় আছেন? আরে মিনাল যে, তা বহুদিন তো হলো চা খেতে আসো না। তা কি খবর তোমার? এই তো ভালো। আপনার শরীর কেমন যাচ্ছে? বেশ যাচ্ছে আর কি। এই বয়সে আর কতই বা ভালো থাকবো বলো। চক্রতি বাবু, গতকাল বিকালে একজন লোক আপনার খোঁজ করছিলেন। তো উনি ঠিকানাটা জানতে চাচ্ছিলেন, আপনার ঠিকানাটা বললাম, সে এসেছিল। মৃণাল কথাগুলো বলতেই চক্রতি বাবু তার সহধর্মিণীকে ডেকে বললেন, আহা, এই দেখো দেখি কাণ্ড। আমি তোমাকে বাইরে দাঁড়া করিয়েই কথা বলছি। ভিতরে এসো, ভিতরে এসো। এই শুনছো? 2 কাপ গরম গরম চা করো দেখি। মিনাল এসেছে এতদিন পর। চক্রবর্তীবাবু ওয়াইল্ড উডবিন নামক একটি বিলেতি প্যাকেট থেকে একটি সিগারেট বের করে মুখে নিলেন। সিগারেটটি জ্বালালেন, টান দিলেন এবং বলতে শুরু করলেন, সেদিন বিলেত থেকে এক ভগ্নিপতি এসেছিল। বিলেত থেকে আমার জন্য 4 প্যাকেট সিগারেট নিয়ে এসেছে। বিলেতি সিগারেট খুব জমছে বুঝলে। হ্যাঁ, পথে ঘাটে অনেক বিজ্ঞাপন দেখেছি এই ওয়াইল্ড উডবিনের। তবে বিলেতি ব্র্যান্ড আমাদের সে জায়গা করে নেওয়াটা একটু শক্ত ব্যাপার কি না? তবে 1890 অথবা 92-এর দিকে খুব সম্ভবত এর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। এতক্ষণে চা চলে এলো। হাতে চা উঠিয়ে মুখে চুমুক দিতে দিতে চক্রবর্তীবাবু বললেন, 90-92 হবে বটে। তখন অবশ্য এই সকল নেশার থেকেও বড় নেশা আমার ছিল বুঝলে। তখন এই সকলের খেয়াল রাখা আমাদের কাম্য ছিল না। তাই নাকি? তা কেমন নেশা সেটা চক্রবর্তীবাবু? তখন বয়স নেহাতি কম ছিল, 27 বা 28 হবে। গ্রামের ছোকরা ছিলাম। বাসায় তেমন চাপও ছিল না। একটা নেশা হয়ে গিয়েছিল গ্রাম বেড়ানোর বা বাইরে বাইরে ঘোরার বুঝলে। একবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম এক সাধুর খোঁজে। আমাদের গ্রাম থেকে প্রায় 70 বা হ্যাঁ এমনই হবে, 70 ক্রোশ দূরে একটা সাধু বাবা পঞ্চমুণ্ডের আসন পেতেছিল। তো আর কি, যেই ভাবা সেই কাজ। তো রওনা দিলুম সেই পঞ্চমুণ্ডের আসনের সিদ্ধ পুরুষের খোঁজে। 70 ক্রোশ পথ, মুখের কথা তো নয়। 10-12 ক্রোশ যেতেই শরীর ক্লান্তি ছেড়ে দিল। বাসা বাঁধল শরীরে প্রচুর ব্যথার। তখন ভরা দুপুর, মাথার উপরে রোদও উঠেছে প্রখর। রোদের তাপে হাঁটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু এই সরু রাস্তার ধারে এসে দাঁড়াতেই চোখ যত দূর যাচ্ছে দেখতে পাচ্ছি সোনালি ধানের ক্ষেত। আর এই সোনালি ধানগুলো মৃদু বাতাসে আস্তে আস্তে দোল খাচ্ছে। সোজা দূরে গরুর একটা গাড়ি চলে যাচ্ছে। একটু ভালো করে দৃষ্টি দিলে বোঝা যায় নববিবাহিত দম্পতিকে নিয়ে ছুটে চলেছে গরুর গাড়িটা। এই মাটির রাস্তায় জন কয়েক মানুষ পাওয়া খুবই কষ্টকর। তবে মাটির রাস্তার এপাশে সোনালি ধান ক্ষেত হলেও মাটির রাস্তার ডান পাশে কিছু ছোট্ট ছোট্ট বাড়িঘর দেখতে পেলাম। ভাবলাম এখানে আজকে রাতটা আশ্রয় নিই। একটু জলপানিও মিলবে, একটু বিশ্রামও মিলবে। তারপরে সকালে না হয় আবার রওনা দেওয়া যাবে। আশ্রয়ের আশায় গ্রামের দিকে ঢুকে পড়লাম। একটু এগোতেই দেখলাম রাম তুলসীর চারা, বেশ বড়।
সেদিকেই এগুলো। এগিয়ে তুলসী তলায় একটা প্রণাম দিতে দিতে শুনলাম বাড়ির ভেতর থেকে ভেসে আসছে পায়রার কুমকুম শব্দ। বেশ ভালো লাগলো। সাথে এই বাড়িরই কোনো এক মা ঠাকুরন গীতার প্রথম অধ্যায় পাঠ করছে। কি মনোমুগ্ধকর ভাবে পাঠ করছে। শুনতে থাকলাম তুলসী তলায় দাঁড়িয়ে। তার গৃহ দেবতাকে তুষ্ট করার জন্যই পাঠ করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। অর্থাৎ বাড়িতে বাড়ির পুজো দিচ্ছে। ওং নমো ভগবতে পুজো শেষ হওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম উঠোনি। পুজো শেষ হতেই মা ঠাকুরন কে সকল কিছু খুলে বলল। মা ঠাকুরন খুবই ভালো মানুষ, সবকিছু বুঝতে পারলেন এবং আমাকে থাকার জন্য আশ্রয়ের ব্যবস্থাও করে দিলেন। তাদেরই বাইরের একটা ঘর ছিল, ঘরটা তাদের উঠোনের একটু কিনারে, সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন। কিছু খাবার ও জল দিয়ে গেলেন। এগুলো খেতে খেতে দেখতে পেলাম বেলাটা বেশ পড়ে এসেছে। ভাবলুম আজকে রাতটা এখানেই আশ্রয় নিই, ভোরে রওনা দেব। কিন্তু এই বলে চক্রবর্তীবাবু একটু চুপ করলেন। মৃণাল বলল, কিন্তু কিন্তু কি আপনি ওই বাসার থেকে গেলেন? ওই বাসায় থেকে গেলেন মানে আপনি কি ওই বাসাতেই থেকে গেলেন? আরে রোসো রোসো বলছি, সেদিন সন্ধ্যাবেলায় একটা বৃদ্ধ লোক আসলো ওই বাড়িতে। লোকটা একটু সাধু গোছের, বুঝলে, তার গলায় কিছু রুদ্রাক্ষের মালা পরিহিত। একটু আশ্চর্য হলাম তার ঘাড়ে একটা প্রাণীকে দেখে। প্রাণীটি দেখতে হুবহু বানরের ন্যায়, কিন্তু এত ছোট বানর আমি কখনো দেখিনি, বা আমি জানতাম না যে বানর এত ছোট হয়। দেখতে বয়স পরিপক্ক লাগছে প্রাণীটির, কিন্তু এতই ছোট বানরটি যে আসলে আমি ঠাউর করতে পারছিলাম না এটা বানর না অন্য কোনো প্রাণী। এই বলতে বলতে চক্রবর্তীবাবু মৃণালের দিকে দৃষ্টি দিলেন। মৃণালের মুখে আশ্চর্য এক ভঙ্গিমা ফুটে রয়েছে। একটু হাসি দিয়ে চক্রবর্তীবাবু আবার বলতে লাগলেন, অবশ্য বেশ কিছু বছর পরে জানতে পারি প্রাণীটি বানর প্রজাতিরই। প্রাণীটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পিগমি মার্মোসেট। এই প্রজাতির বানরগুলো একটু ছোট হয়, পরিপক্ক বয়সেও ছোটই থাকে, বুঝলে। লোকটি এসে দাঁড়ালো আমার দরজার সামনে। সন্ধ্যাবেলা দরজা খোলাই ছিল। এসে দাঁড়াতেই আমি ভালো করে নজর দিলাম লোকটির দিকে। লোকটির হাসি হাসি মাখা মুখ। সে হাসি দিয়ে আমাকে বলল, অনেক কষ্ট হয়েছে তোর এত দূর থেকে হেঁটে আসতে না রে। আমি একটু অবাক হলাম। লোকটির দিকে তাকিয়ে আমি বললাম, ক্ষমা করবেন, আমি কি ঠিক আপনাকে চিনি? হা হা করে হেসে উঠল সে। বলল, আসলে আমি আমি বেশ ধীরগতি সম্পন্ন মানুষ, বুঝলি বাবা। কারণ তোদের যে পথটুকু যেতে একদিন সময় লাগে, ওই পথটুকু চলতে আমার 2 দিন সময় লেগে যায়, বুঝলে। আমি এত ধীর গতি
পেতে পারিস। তা আমি খবরটা দুদিন আগেই পেয়েছি যে তুই আমার খোঁজে আসিস। চিনতে পারলি আমাকে এখন? চিনতে কি পারলি? আমি আমি যেন আকাশ থেকে বললাম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সাধুর দিকে। আমি ক্ষমা চেয়ে তার পায়ে পড়লাম। পায়ে পড়ে আমি বারবার ক্ষমা চাইতে লাগলাম। ক্ষমা চেয়ে আমি উপর দিকে উঠে তাকিয়ে দেখি সাধুজি আর নেই সেখানে। সেদিন রাতে আমার ঘুম বেশ আবছা হলো। বিভিন্ন স্বপ্ন দেখলুম। এই দেখলুম হাতি উড়ে যাচ্ছে, এই দেখলুম ঘোড়া বসে বসে দৌড় পাচ্ছে। এরই মধ্য দিয়ে স্বপ্নে সিদ্ধ পুরুষ আসলেন। এসে বললেন, কিরে, চিনতে পারলি এবার? মন থেকে চাইলে আবার আসবো, কিন্তু কি কখন কষ্ট হবে? চিনতে পারবি তো তখন আমাকে? অবশ্য গত দুদিন আগে তার কথাটা খুব মনে পড়ছিল। মনে মনে তাকে অনেক স্মরণ করলাম। খুব ধীর গতি সম্পূর্ণ মানুষ কিনা। কথাগুলো বলতে বলতে চক্রবর্তীবাবু মৃণালের দিকে তাকালো। মৃণাল বেশ ঘাবড়ে রয়েছে। কপালে ঘামের ছোট ছোট বিন্দু দেখা যাচ্ছে। মৃণাল বলল, বানর, হ্যাঁ সাধু গতকালকে, বানর গতকালকে সেই ব্যক্তি। ততক্ষণে দরজায় কেউ এসে কড়া নাড়ল। বাইরে থেকে মৃদু বানরের শব্দ ভেসে আসলো, সাথে কেউ একজন বলে উঠছে, চক্রবর্তীবাবু, ও চক্রবর্তীবাবু, বাসায় আছেন?